কাজী আনা হলো। ব্যাটা একটা লুঙ্গি পরে আছে। মেজো মামা এনেছেন কাজীকে। তানি ষষ্ঠ ইন্দ্রিয় বলছে, এখানে মেজো মামার বন্ধু জিন মহাশয়ের হাত আছে। ওপাশের মানুষটিও মুয়াজ্জিন নিয়ে এসেছে সাক্ষী হিসেবে। অবশেষে 3:42-এ 3 কবুলের মাধ্যমে মোসাম্মদ মুহাইমিনা ইবনে আবদুল্লাহ ইফতেখার সরকার রবিনের সাথে সারা জীবনের জন্য বাধা পড়ল পৃথিবীর সবচেয়ে পবিত্র এবং নিষ্কলঙ্ক বন্ধনে। কবুল বলার সময় চোখাচোখি হলো ক্ষণিকের জন্য। গাঢ় দুটো চোখে তানি যখন চোখ রাখল হৃদয় কাঁপল। দুপুর বেলাতেও ভেড়া বলে আখ্যায়িত করা মানব এখন তার বর, তার পুরুষ, একান্ত পুরুষ। অনুভূতিটা ভিন্ন। হয়তো এটাই এই পবিত্র বন্ধনের সৌন্দর্য। বিয়ের পরপরই রবিনহুড সম্পর্কে প্রথম যে ব্যাপারটি জানতে পারল তানি, সেটা হলো সে মোটেই ভেড়া নয়, বরং আস্ত একটা খ্যাকশিয়াল। তাও সেই লেসকাটা দ্রুত খ্যাকশিয়াল। অভিনয় শুধু তানি করতে পারে, সেই দম্ভ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। তার থেকে বড় অভিনেতা এই রবিনহুড। সে তানিকে ভুলে গেছে, একেবারে মিথ্যে কথা। সে না তানিকে ভুলেছে, না টাকার কথা ভুলেছে। কারণ তানির দেনমোহরের পরিমাণ 9,92,858 টাকা। নানা ভাই বলেছিলেন তার দৌহিত্রীর দেনমোহর হবে 10 লক্ষ। কিন্তু রবিনহুড ভোলা মুখে বলল, আমার কাছে আপাতত 9,92,858 টাকায় গচ্ছিত আছে। আমি আমার স্ত্রীর দেনমোহর আদায় না করে বিয়ে করতে চাই না। আর বাবার পাশে নিশ্চয়ই আমার স্ত্রীর হক আদায় হবে না। রবিনের কথায় বাড়ির সবার হৃদয় গদগদ হলো। বড় মামা তো তাকে সবচেয়ে উত্তম জামাইয়ের পুরস্কার দিতে এক পায়ে দাঁড়িয়ে গেলেন। নানা ভাই তো নিজের পছন্দের ওপর গর্বে বুক ফুলালেন। কিন্তু তানির বুঝতে বাকি রইল না, খ্যাকশিয়ালটা ঠিক 7,142 টাকা কেটে নিয়েছে। কারণ সেই টাকা তো তানি আগেই নিয়ে নিয়েছে। কি সাংঘাতিক! রবিনের ঠোঁটের কোনায় এই প্রথমবারের জন্য হাসি উন্মোচিত হলো। তানি এই প্রথম কারোর অভিনয়ে ধরা খেল। ভেড়া ভেবে কিনা সে শেয়ালের জালে পড়ল, ভাবা যায়। খাটের ওপর হাত পা ছড়িয়ে শুয়ে আছে তানি। পাশে এলোমেলো বই খাতা। কলেজ আজ যায়নি। শিপ্রা এবং সামিহা তাকে হন্যে হয়ে হারিকেন দিয়ে খুঁজছে। ফোনে লাগাতার মিসড কল, কিন্তু তানি ফোন ধরছে না, ধরবে না। কারণ মনটা তার ঝিমিয়ে আছে। তানি এখন বিবাহিত। সে ক্যাপ্টেন ইফতেখার সরকার রবিনের স্ত্রী। অথচ তার বর মশাইয়ের বিগত 5 দিন যাবত খোঁজ নেই। সেই যে ভিডিও কলে তাদের বিবাহ হয়েছিল, সেখানেই গল্পের বিরাম। এরপর গল্প আগায়নি। বর মহাশয় এক দফা ফোনও করেননি। দেখা তো দূর, কথাও হয়নি। অথচ শ্বশুরবাড়ির প্রতিটি মানুষ তাকে ফোন করে করে অস্থির করে দিয়েছে। শাশুড়িমা ফোন করেছেন সকাল 6টায়। তানি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। স্বপ্নে দেখছে সে ট্রেন চালিয়ে ইউরোপ যাচ্ছে। পেছনে একটা গরিলা ছুটছে। সেই স্বপ্ন চুরমার হলো বিশ্রী ফোনের রিংটনে। না দেখে ফোন ধরল সে। ওপাশ থেকে মিষ্টি স্বর, তানিমা ভালো আছো? এত মিষ্টি করে মা শব্দটা তারান্নুম ছাড়া কেউ বলে না। তানি কপাল কুঁচকে বলল, বড় মামি, পাশাপাশি ঘর থেকে ফোন করেছো কেন? মহিলা হাসলেন, তারপর বললেন, বোকা মেয়ে, এখনও কি ঘুমে? আমি তোমার মামি নই, আমি তোমার মা। তানির মনে হলো কেউ তার সাথে রসিকতা করছে। তার মা তো সেই কবেই গত হয়েছেন। ফলে ঘুমের মাঝে একরাশ বিরক্তি নিয়ে বলল, আপনি আমার মা হবেন কি করে? আমার মা না মারা গেছে। আমি তোমার স্বামীর মা বলছি। কোন স্বামী? বারে, যার সাথে বিয়ে হয়েছে সেই স্বামী। এর মাঝেই ভুলে গেছ? ভদ্র মহিলার কৌতুকে তানির তন্দ্রা সুমন্তর হলো। মস্তিষ্ক সাথে সাথে স্মৃতিহাত্রে জানান দিচ্ছে, সেমডি তোর বিয়ে হয়ে গেছে। মনে থাকবে কি করে? বর যদি একবারও হাজিরার দিয়ে না বলে, ইয়েস ম্যাম, আপনার জীবনে আমি প্রেজেন্ট, তাহলে কি মনে থাকে? এই রবিনহুড কি বর না বর্বর বুঝতে পারে না তানি। সেই অবুঝপনার জন্য শাশুড়ির সম্মুখে লজ্জা পেতে হলো। সাথে সাথেই নিজেকে সামলে বলল, সরি মা, আসলে চিনতে পারিনি। বুঝেছি, নতুন নতুন বিয়ে হলে এমন হয়। আমি তোমার খোঁজ নিতে ফোন করেছি। এখন থেকে প্রায় ফোন দেব, কিন্তু নাম্বার সেভ করে রেখো। তানির বলতে ইচ্ছে হলো, আপনি ফোন দিয়ে কী করবেন? আপনার ছেলে তো খোঁজই নেয় না। কিন্তু বলল না, কারণ সে ভালো মেয়ে, ভালো মেয়েরা এমন কথা বলে না। সে হেসে বলল, জি মা। মহিলা সেদিন থেকে প্রতিদিন খোঁজ নিত ফোন করে। শ্বশুর আব্বাও 2-3 বার যোগাযোগ করেছেন।
ভাবিও ফোন করেছে, অথচ বেত্তামিজ ব্যাটা রবিনহুড ফোন করলো না। কি এমন কাজ তার? এত ব্যস্ততার কথায় বউ ভুলে গেলি? ভুলতে হলে এত উতলা হয়ে বিয়ে করা কেন? তানিও দম্বার পাত্রী নয়, সেও ভালো খেলোয়াড়। আবিরকে 100 টাকা ধরিয়ে বলল, একটা কাজ করে দিবি, করতে পারলে এই টাকা তোর। কি কাজ? আবির লাফিয়ে গদগদ স্বরে শুধালো। তানি বলল, রবিনহুডের নাম্বার চাই। সে কি, তোমার বরের নাম্বার তোমার কাছে নেই? না, নেই। আমার বর একটা যাযাবর, তাই দেয়নি। আমাদের কাছে নাম্বার চাইতে আমার লজ্জা করে, তাই তোকে টাকা দিচ্ছি। না পারলে বল, নাইমা লাইনে আছে। আবির আর প্রশ্ন করল না। 1 ঘন্টার ভেতর তানির হাতে নাম্বার চলে এলো। তানি পৈশাসিক হাসি ঠোঁটে একে গুনগুন করল, আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন নয়। আরে আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন নয়। ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। কাল কি হবে জানি না রে, আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন নয়। সকালের সামান্য মায়া কান্নার মতো বৃষ্টি শেষে এখন সূর্যের চকচকে সোনালি রোদ গড়াগড়ি খাচ্ছে মাঠে। সেখানে সারি সারি জোয়ান দাঁড়ানো, তাদের গায়ে শার্ট নেই, তারা কসরত করছে। সেই কসরতের দায়িত্ব নিয়ে পর্যবেক্ষণ করছে রবিন। ঘাম গড়িয়ে পড়েছে চুলের ফাঁক দিয়ে, রোদে মুখখানা লাল হয়ে আছে। তার মাঝেও মেঘস্বরের কোনো বিরাম নেই। এর মাঝে এক জোয়ান ছুটে আসলো তার দিকে। ফোনে গিয়ে বলল, স্যার আপনার ফোন। রবিন সুচালো চোখে তাকালো। তার চোখের ধার যেন এমনই থাকে সর্বদা। জোয়ান ঢোক গিলল। রবিন শান্ত স্বরে বলল, আমি কাজের সময় ফোন ধরি না, জানো না? স্যার, বারবার বাজছে, মনে হয় এমার্জেন্সি। রবিনের কপালে তীক্ষ্ণ ভাঁজ পড়ল। সে ফোনটা হাতে নিল। অপরিচিত নাম্বার। জোয়ানদের সাবধান বলে সে ফোনটা ধরল। হ্যালো। রবিনের মেঘস্বর শুনতেই তানির হৃদয়খানা ধক করে উঠল। এত সাহস নিয়ে যে ফোন দিল, সব যেন ফুরিয়ে গেল মুহূর্তেই। এই গাঢ় স্বর যে কোনো নারীর হৃদয় কাঁপাতে যথেষ্ট। সব কথা ফুস হয়ে গেল। কিন্তু ভাই বোনদের নজর তার দিকে, এভাবে ইজ্জতের ফালুদা করা যাবে না। তাই রবিন দ্বিতীয়বার হ্যালো বলার আগে সে বলল, বিয়ে করে যদি সন্ন্যাস জীবনে কাটাতে হয়, তাহলে অহেতুক বিয়ে করব করে হয়রানি করা কেন বাপু? বউ কি শুধু কাগজে টুকে রাখার জন্য? ও পাশ একেবারে নীরব। তানির ধারণা রবিনের মুখ স্তব্ধ হয়ে আছে, কপালে প্রগাঢ় ভাঁজ পড়েছে। নিশ্চয়ই সে বেশ চমকে গেছে এমন কথায়। রবিন অনেকক্ষণ নীরব থেকে শুধালো, কে? রবিনের এমন সন্দিহান প্রশ্ন কি আসলেই সন্দেহের নাকি নিছক অভিনয় বোঝা গেল না। তবে কণ্ঠের ধারে তানির কৌতুক বোধ বৃদ্ধি পেল। বাবা, 5 দিনের মাথায় বউয়ের কণ্ঠ ভুলে গেলে? উন্নতি হয়েছে তো বেশ। নানা ভাই দেখছি খুঁজে খুঁজে একটা ভেড়ার সাথে বিয়ে দিয়েছে আমাকে। তানি? রবিনের গাঢ় স্বরে হৃদয়ের স্পন্দন বাড়ল। কেঁপে উঠল প্রতিটি রন্ধ্র। এতটা গভীরভাবে কেউ কি তাকে ডেকেছে কখনো? তানির মনে পড়ছে না। তাদের তো প্রণয় নেই, কথা হচ্ছে এই দ্বিতীয়বার। তবে এতটা আপন করে কি করে ডাকছে এই পুরুষ? তবে তানি বলল না, কৃতার্থ হলাম ক্যাপ্টেন সাহেব, আপনি আমার নাম মনে রেখেছেন। ভেবেছিলাম বিয়ে করেই শেষ। অন্যের নীড়ে রেখে পাখি ফুরুত। ওপাশ আবার নিস্তব্ধ। একটু পর একটা গর্জন শোনা গেল, ডিসমিস। গর্জনে বুক কেঁপে উঠল তানির। তানির কথায় কি রবিনহুড রাগ ঝাড়ল? তানি পাত্তা দিল না। সে নিজের মতোই বলল, নানা ভাই আমার স্বপ্নে আগুন ধরিয়েছেন। আমাকে বলেছিলেন ভালো ছেলে, ক্যাপ্টেন না জানি কি দূর মাথা, সব মিথ্যে। অতীত ভুলে এমন বিয়ে করে কি লাভ, যেখানে না হয় বাসর, না পাই স্বামীর আদর। এবার ওপাশের মেঘমন্দ কণ্ঠ আবার কানে এলো তানির, তাহলে কি করে লাভ হতো? এই যদি আমার ক্যাপ্টেন পুরুষ আমাকে এখনই 6,000 টাকা পাঠায়, মনটা বেজায় খারাপ। টাকা পেলে মন ভালো হয়ে যাবে। রবিন কি হাসল? তানির খুব জানতে ইচ্ছে হলো অপর পাশের মুখভাব। কৌতূহল দমিয়ে বলল, হ্যাঁ, আমি বাইরে যাব, ঘুরব, জামা কাপড় কিনব, মন ভালো করব। এই সময় তো আর মন খারাপ করে রাখা যায় না ক্যাপ্টেন সাহেব। যত হোক আমাদের ভালোবাসার প্রতীক আমার মাঝে বড় হচ্ছে। আর বিয়ের পর কি আমাদের কাছে চাওয়া যায়? যেখানে আমার একটা বর আছে, তাও টাকাওয়ালা বর, যে বেফাসে কোনো অপরিচিত নারীর জন্য টাকা খসাতে পারে।
যদিও সে আমার লজ্জা ভাঙল না, আদর করল না, খোঁজটাও নিতে অনীহা। সাথে সাথেই ওপাশের ফোনটা খট করে কেটে গেল। তানি হতচকিত হলো। রবিনহুড রাগলো কি আবার? রাগলে রাগুক, জ্বলে পুড়ে শেষ হয়ে যাক, কুছ পরোয়া নেহি। তানির মনটা বেজায় ভালো, এমন ফুরফুরে লাগছে। এদিকে ভাই বোনের মুখখানা নিরু অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। তানি তাকে বলল, কি হয়েছে? আমি টাসকিত। তুই এভাবে অকপটে এমন অশ্লীল কথা বলে দিতে পারলি? এটা তুই তানি তো? তানি রঙ্গ করে হাসল। এই হাসির ঝংকার ছড়িয়ে পড়ল ঘরের দেয়ালে। ভুরু নাচাতে নাচাতে বলল, শোনো নিরু আপু, এতদিন তানিকে দেখেছ ভালো মেয়ে রূপে, এখন তানি মোটেই ভালো মেয়ে নয়। বিয়ে হয়ে যাওয়ার পর আর কিসের ভয়? এখন তানি পাজি তানি, না না, মহাপাজি তানি। আবির বলল, মহাপাজি তানির জয়, কিন্তু ব্যাটা রবিনহুড কি টাকা পাঠাবে? মনে হয় না। ন্যাড়া কি বারবার বেলতলায় যায়? কিন্তু একেবারেই ভুল ছিল তানি। আধা ঘন্টার মাথায় তার বিকাশ নাম্বারে চলে এলো 8,000 টাকা, সাথে একটা নোট। একটা নীল শাড়ি কিনো, তোমার ক্যাপ্টেন পুরুষ অতি শীঘ্রই তোমার লজ্জা ভাঙাতে আসবে, প্রস্তুত থেকো। বড় খালা আসলেন বিকেলে। বিয়ের সময় তাকে জানানো হয়নি বিধায় তিনি রাগে ঘোষণা করেছিলেন এই বাড়ি মুখো হবে না। তবে ঘোষণার মেয়াদ যে বেশি দিন হবে না সেটা জানাই ছিল। বড় খালা আসা মানেই বিনোদন। তিনি থাকেন মগবাজারে, 2 ছেলে নিয়ে আসবেন বিকেলবেলায়। তিনি আসলে মামিদের দল থাকে তটস্থ। ছোট মামি যে রান্নাঘরের ধারে যান না, তিনিও বিছানা ছেড়ে রান্নাঘরে চেয়ার টেনে বসেন। মেজো মামি আর বড় মামি হয়ে ওঠেন ব্যস্ত। তার ব্যস্ততা বড় খালাকে নিয়ে। এত বছর পরেও ননদকে এমন ভয় পায় সবাই ভেবেই অবাক তানি। তবে তার বেশ ভালো লাগে, কারণ সে জানে তার বড় খালা নারকেল প্রজাতির মহিলা। তার বাহিরটা শক্ত, ভেতরটা একেবারেই নরম। তবে আজ যে বড় খালা একটা ফাটাফাটি করবেন এটাই সন্দেহ নেই। নাইমা বই বন্ধ করে দোতলা সিঁড়িঘরে লুকিয়ে রইল। বেচারির মন খারাপ ছিল। নতুন দুলাভাই খাওয়া দাওয়ার টাকা পাঠিয়েছেন। সবাই বাহিরে যাবে বলে হুল্লোড় করছিল, কিন্তু মেজো মামি বাধ সাধলেন। কারণ আর একটা সপ্তাহ পর মেয়েটার পরীক্ষা, অথচ সে বই থেকে হাজার হাজার দূরে। নাইমা যাবে না বলে বাহিরের খাওয়ার প্রোগ্রাম ভণ্ডুল হলো। কিন্তু এখন বড় খালা আসে, সে বই তুলে রাখলো শিখে। আজ আর পড়া হবে না। তানির ধারণা এখন বড় খালা সোজা যাবে নানা ভাইয়ের কাছে, তার সাথে বেশ তর্ক লাগবে। হলো তাই। নিচতলা থেকে শোনা গেল বড় খালার চিৎকার, আর্মি হয়েছে তো কি মাথা কিনে ফেলেছে? কোথাকার প্রেসিডেন্ট সে? চাইলে তার সাথে আমাদের মেয়ের বিয়ে দেব। বেটা বিয়ের জন্য আসতেও পারলো না, বিয়ের পরও মুখ দেখালো না। সে তোমার মতো ঘরে বসে গিলব আর মোটা হব পরিকল্পনা সচিব নয়। কাজ করে সে, দেশের জন্য তাকে সোচ্চার থাকতে হয়। আর বিয়ের সিদ্ধান্ত আমার ছিল। আমি তো শুধু মোটা হচ্ছি, আপনি তো পাগল হয়ে যাচ্ছেন আব্বা, বদ্ধ পাগল। নয়তো রাত 3:42 কে নাতনি বিয়ে দেয়, তা ভিডিও কলে। তানির ধারণা এখন নানা ভাই চিৎকার করে উঠবেন, অগ্নিকণ্ঠে বলবেন, মূর্খ মহিলা, বেরিয়ে যাবে তুমি এখন, আমার চোখের সামনে থেকে বিদায় হবে, আর কখনো আমার ঘরে আসবে না। হলো তাই। বড় খালা গজরাতে গজরাতে বেরিয়ে এলেন। এবার তার টার্গেট হবে বড় মামা। বড় মামা ব্যাপারটা বুঝতে পেরে স্ত্রী তারান্নুমকে বললেন, আমি আসছি, একটু কসরত করে আসি, আজ মনে হচ্ছে খাওয়া বেশি হয়েছে। অথচ বড় মামা আজ শুধু ঝিঙ্গে দিয়ে ডাল খেয়েছেন, ভাত ছাড়া। বড় মামা বেরিয়ে গেলে টার্গেট মেজো মামা। তিনি কখনো বাড়ি থেকে বের হন না, তাই পড়লেন বিপাকে। জিনের অজুহাত দিলে বড় খালা তাকে আছাড় দিতে পারেন। ফলে তিনি ছুটে এলেন তানির কাছে, আকুতিময় স্বরে বললেন, তোর বড় খালা থেকে আমাকে বাঁচা। খবিশ বাড়ির সবাই জানে বড় খালা এখন সবাইকে চিবিয়ে খেলো, ভালো মেয়ে তানিকে কিছু বলবে না। তানি মামাকে আশ্বস্ত করল। বড় খালা দোতলা থেকে নামতেই সে সামনে দাঁড়ালো, হেসে বলল, খালা চা বানাই খাবে? তানিকে দেখে বড় খালা থামল। তার মুখবিরর এখনও কঠিন, রাগ পড়েনি। ডাইনিং টেবিলের চেয়ার টেনে বসলেন। যুদ্ধে অঘোষিত বিরতি দিয়ে বললেন, চিনি দিবি কিন্তু, ওই মাটি দিয়ে চা দিলে চা শুদ্ধা কাপ ময়লার বালতিতে ফেলে দেব। তানি হাসল। যাক, মেজো মামা এ দফায় বেঁচে গেল। চায়ের কাপে খুব ধীরে সুস্থে চুমুক দিলেন তানির বড় খালা। তার মুখ এখনও বেজার। তানি চিনিও দিয়েছে 2 চামচ, তবুও মনে হচ্ছে তিনি তেলাপোকার স্যুপ খাচ্ছেন। বিকৃত মুখে চা খেতে খেতে তানি শুধালো, চা ভালো হয়নি খালা? না, ভালো হয়েছে, কিন্তু খেতে অখাদ্য লাগছে।
কারণ ওর প্রচণ্ড রাগ হচ্ছে। এটা কাজ করলো আব্বা? এত গাধামি তো আমাদের ড্রাইভার শৈল করে না। এখন কি করার? বিয়ে তো হয়ে গেছে, এখন হুক্কা হুয়া করে কী লাভ? তুই কেন রাজি হলি? কিছু বলতে পারলি না? তানি ঠোঁটে রহস্য ঝুলিয়ে হাসল। বড় খালা তখন উত্তেজিত স্বরে বলল, তুই ওই ভেড়া সৈনিকের প্রেমে পড়েছিস নাকি? তানির হাসি প্রশস্ত হলো। বেশ মজা লাগলো বড় খালার কথা শুনে। প্রেম বুঝি এত সোজা? দু একবার দেখলাম আর প্রেম হয়ে গেল? তাও যদি একটু ঘটা করে কথা হতো, দেখা হতো, তাও মানা যেত। যে পুরুষের সাথে এখনো মন খুলে কথাই হয় নাই, তার সাথে প্রেম হবে কি করে? আচ্ছা, আদৌ কি রবিনের সাথে প্রেম হবে? সংসার তাদের কেমন হবে? যদি কোনোদিন প্রেম না হয়, তাহলে কি সংসার হবে? প্রশ্নগুলো মনে উদয় হতেই কেন যেন বিষণ্ণতা ছেয়ে গেল। অ্যাডভেঞ্চার মজার জন্য বিয়ে তো করে ফেললো, এই বিয়ে টিকবে? বড় খালা রাতের খাওয়া দাওয়ার পর চলে গেলেন। ঘুম পাচ্ছে তানির খুব। রবিনের দেওয়া নোটটা দ্বিতীয়বার পড়ল। লোকটা টক্কর ভালোই দিতে পারে, বলতে হবে ব্যাটার সাহস আছে। অপরিচিত যে মেয়ের জন্য একদিন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হলো, আজ সেই মেয়েকেই বিয়ে করেছে। শুধু তাই নয়, তার মন ভালো করতে টাকাও দিয়েছে। আবার ঢং করে বলেছে নীল শাড়ি কিনতে। কেন কিনবে তানি? মোটেই কিনবে না। 5 দিন খোঁজ নিসনি, এখন দরদ দেখালেই হবে? বিছানায় গায়েলি দিল তানি। ছড়িয়ে দিল তার পিঠ অবধি নেমে আসা সাপের মতো চুল। চুল ভেজা, একটু আগে গোসল করেছে। বড় মামি বলেন, ওরে তানি, রাতে গোসল করিস না, খবিশ ধরবে। তানির ধারণা তাকে ইতিমধ্যে খবিশ ধরেছে, নয়তো এতটা উটকো বুদ্ধি কারোর মাথায় আসতে পারে? হঠাৎ তার ঘরের দরজা খুলে পিপিলিকার মতো প্রবেশ করলো ভাই বোনের দল। নীরুর হাতে ল্যাপটপ। তানি ঘাড় ফিরিয়ে বলল, কি চাই? মুভি দেখব, হরর মুভি। রবিনহুডের টাকায় খাওয়া হলো না বলে ভাই বোনেরা এখন রাতে মুভি দেখবে। সারা বাড়ির মানুষ নিখুঁত ঘুমে লিপ্ত। এখন নির্জনে চলবে তাদের মুভি পার্টি। ভয়ের সিনেমা দেখার বুদ্ধি নিশ্চয়ই নীরু আর তাসফিয়ার। তানি বোঝে না ইচ্ছে করে কেউ কেন ভয় পেতে চায়। আবির সাহসী ছেলে, সে ভয় পায় না। মাঝে দুধ ভাত তানি আর নাইমা। তানির সাহস অসীম। সে রবিনহুডের মতো অমন লম্বা চওড়া আর্মি অফিসারকে ঘোল খাওয়ালো, কিন্তু এই সাজাভূতে তার তীব্র ভয়। এইবারের সিনেমাটা সত্যি ভয়ের। কেমন রক্তখোর সব কয়টা, শুধু একটু পরপর জাম্প কেয়ার। এই তো নায়িকা তার কৌতূহল বসে অন্ধকার ঘরে যাচ্ছে, পেছনে কেউ যেন আছে। নায়িকা থমকে গেল, গা শিরশির করছে। পেছনে ফিরতেই ভূত চিৎকার করে উঠল। সেই সাথেই বেজে উঠল ঘরের কলিং বেল। অমনি ভাই বোনেরা আটকে উঠল। এই রাতে কে? ভূত নাকি? রাত বাজে এখন 1:30। ঘরের প্রতিটা প্রাণ ঘুমে। শুধুমাত্র এই 5 ভাই বোনের চোখে ঘুম নেই। আতঙ্ক দিয়ে তারা দোতলা সিঁড়িঘরে দাঁড়িয়ে আছে। আবির বলল, আমি হ্যালোইন মুভিতে দেখেছি ভূতটা এমন দরজার পিছনে দাঁড়িয়ে থাকে, তারপর বেল বাজায়, দরজা খুললেই তোমার ভবলীলা সাঙ্গ। নীরু চটাস করে চর মারল আবিরের পিঠে। একই ভূতের সিনেমায় গা শিরশির করছে, এরপর অমন অলক্ষণে কথা। তখন তনিমা চোখ ডলতে ডলতে উঠে এলো। দরজা খুলতেই তানির নয়নজোড়া বিস্ফোরিত হলো। থমকে গেল সব কিছু। হৃদয় স্পন্দিত হলো বারবার। সারা দেহ জুড়ে বয়ে গেল অদ্ভুত শিহরণ। কারণ দরজার ওপাশের ব্যক্তিটি আর কেউ নয়, বরং রবিন। নাইমা বললেন, ভূত না, ভূত না, এটা রবিনহুড। তবে কি সত্যি সত্যি তানির লজ্জা ভাঙতে রবিন এসেছে? বসার ঘরে বসে রয়েছে রবিন। পায়ের বড় বড় আর্মি বুট বাহিরে খুলে রাখা, পরনে দপ্তরিক পোশাক, গাঢ় সবুজ প্যান্ট, খাকি রঙের শার্ট, পাশে একটি ছোট ব্যাগ। চোখে মুখে তীব্র ক্লান্তি, সরু চোখ জোড়া ঘুমহীন। এই লোক কি সরাসরি কুমিল্লা থেকে এসেছে? ডিউটি থেকে? সরফরাজ সাহেব গভীর ঘুমে। তিনি ঘুমের ঔষধ খেয়েছেন আজ। বরমে আসলেই তিনি ঘুমের ঔষধ খান, কারণ ওই মূর্খের সাথে তর্ক করলে প্রেশার বেড়ে যায়। তারান্নুম ভাগ্নি জামাইকে দেখে খানিকটা অপ্রস্তুত। এত রাতে ছেলেটা না বলে এসেছে। আজও তো কোনো ভালো রান্না হয়নি, হয়েছে ঝিঙে দিয়ে ডাল আর পুঁইশাক ভাজি। জামাই মানুষকে এই দিয়ে খেতে কি করে দেয়? তিনি বিব্রত স্বরে বললেন, বাবা কখন রওনা দিয়েছ? একটু জানাতে। আমরা তো সবাই ঘুমিয়েছিলাম। নানা মামা সব ঘুম, তাদের কানে এখন বোম ফাটালে উঠবে না। বাবা তুমি খাবে তো? এতটা পথ জার্নি করে এসেছো, যাও হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার গরম করছি।
রবিন মিষ্টি করে হাসল, কৃতজ্ঞতার সহিত বলল, মামি এত ব্যস্ত হবেন না, জানেন তো আমি নিয়মের মধ্যে চলি। আমি কিছুই খাবো না, আর কাউকে ডাকার প্রয়োজন নেই। এই বান্দা হাসতেও পারে, তাও এতটা নির্মল নিষ্পাপ। তানি সামনে গেল না, পর্দার আড়ালে চুপটি করে দাঁড়িয়ে রইল। এখান থেকে তাকে রবিন দেখতে পারবে না, কিন্তু সে ঠিক রবিনকে দেখতে পারবে। হঠাৎ মনে হলো রবিন পর্দার দিকে তাকালো। গাঢ় দৃষ্টিতে বুক কাঁপল ভীষণভাবে। পালস বেড়ে গেল কি তানির? কই, চোখাচোখি তো হলো না। পর মুহূর্তে রবিন শুধালো, তানি কি ঘুমে মামি? না না, সবগুলো বাদর জেগে আছে যখন, তখন তোমার বউ জেগে আছে। রবিন হাসলো, তানিকে বাদর বলায় হাসলো। এর মধ্যেই তারান্নম আবিরকে বলল, যা তানিকে ডেকে আন। রবিন সাথে সাথেই বলল, না না না, প্রয়োজন নেই, আমাকে ওর ঘর দেখিয়ে দিলেই হবে। কথাটা শুনতেই তানিকে আর পায়কে এক দৌড়ে নিজের ঘরে চলে গেল। সে যে এতটা সময় লুকিয়ে লুকিয়ে ব্যাটাকে দেখছিল, মোটেই ধরা পড়তে চায় না। নো নেভার, কাভি নেহি। তানির খাটে বসে আছে রবিন, ঘুরে ঘুরে দেখছে বউয়ের ঘর। দোতলার সর্বদক্ষিণের একটা ছোট রুম, খুব পরিপাটি বলা যায় না। একটা বিছানা, যার চাদর কুচকানো, চেয়ারের ওপর বাসি কাপড়ের ঢের। রবিন সেখানে তীক্ষ্ণ দৃষ্টি তাক করতেই তানি গটগট করে যে তার সব আলমারির ভেতরে থুবড়ে ঢোকালো। আলমারির ভেতরে রবিনের নজর পড়তে হাসল কিঞ্চিত। অবশ্য আলমারির দরজায় বেশ নকশা করা রঙ্গতুলির, দেয়ালে 1 ইঞ্চি বাকি নেই শৈল্পিক চর্চার। একটা ড্রেসিং টেবিল, যার উপরে সাজসজ্জার সরঞ্জাম এলোমেলো করে রাখা। টেবিলের অবস্থা একই, সিরিবিরি বই খাতা, আর তার বউয়ের অবস্থাও সিরিবিরি। পরনে ঢোলা একটা টি শার্ট, যার রং উঠে গেছে, আর অনেক ঢোলা প্লাজো। তৈলাক্ত মুখ, উস্কো খুস্কো অবিন্যস্ত চুল। শ্যাম্পু করেনি বলে মনে হচ্ছে। রবিন অনেকটা সময় তাকিয়ে রইল নিজের বউয়ের দিকে। চোখাচোখি হলো না, কারণ তানি তার ঘরের হাল ঠিক করতে ব্যস্ত। তারান্নম নিজে ভাগ্নি জামাইকে নিয়ে এসেছেন। তানি এমন একটা ভাব করলো যেন সে গভীর ঘুমে ছিল। অভিনয় সর্বদাই পটু সে। কিন্তু লাভ হলো না। মামি কড়া করে বলে গেলেন, ঘর গোছা এখনই, আর একটা ভালো দেখে শাড়ি পর। কেন শাড়ি পরবে, কেন সাজবে? যে পুরুষ 5 দিন খোঁজ নেয় না, তার জন্য কেন সাজবে তানি? ইস, ঠেকা পড়েছে। তানির অভিমান হয়েছে, তীব্র অভিমান। এই অভিমানের দায়কার। রবিনকে বলল, ওঠো, বিছানা করব। রবিন উঠল না, ঠায় বসে রইল। ফলে এবার চোখাচোখি হলো। শানিত দৃষ্টি এখন কোমল, গাঢ়, গভীর। তানির বুকের ভেতরে রক্ত মাংসের যে হৃদয় আছে, তার জন্য এই নজর খুবই ক্ষতিকর। তানি জানে, তবু তাকিয়ে আছে। থাকবে সে। বোকা হৃদয়কে তো বোঝাতে হবে এই লোকের নজরে এত ভয়ের কি আছে, এত উত্তেজনার কি আছে। তানি ঝাড়ু ফেলে দিল, আলমারির পাল্লা থেকে বালিশ বের করলো, খুব ভাব নিয়ে শুধালো, তাই এই রাতে এখানে আসার হেতু কি? শুনলাম আমার বউয়ের ভারী দুঃখ, আদরের অভাবে একেবারে শুকিয়ে যাচ্ছে। বড় হয়ে এই কষ্ট কি দেখতে পারি? বিদ্রূপ কণ্ঠে ছলকাচ্ছে। তানিকে ঠেস দেওয়ার প্রচেষ্টা। তানিও কম নয়। চেয়ারে বসতে বসতে বলল, আহারে, আমার ব্যস্ত বরটা কত ভালো, 5 দিন পর এসেছে বউকে আদর করতে। ইস, আমি ধন্য। তা ক্যাপ্টেন সাহেব, এখন আমার কি করা উচিত? আমাকে একটু শোবার জায়গা দিলে কৃতার্থ হই। কতটা পথ জার্নি করে এসেছি শুধু বউয়ের লাজ ভাঙাতে। রবিন এবার উঠে দাঁড়ালো, ব্যাগ থেকে একটা টি শার্ট বের করলো। এই টি শার্টটা সে বিয়ের রাতে পরেছিল। তানির একেবারে কাছে এসে দাঁড়ালো সে, মাথাটা ঝুঁকিয়ে তানির মুখোমুখি মুখখানা এনে বলল, আমি হাত মুখ ধুয়ে আসি বউ, তুমি বরং ঘরটা গুছিয়ে নাও, আজ বউয়ের লাজ ভাঙাবো। তানি ঠিক ভেবেছিল বেটা আস্ত খ্যাকশিয়াল। রবিনহুড যা বাহিরে দেখে সব ভালো সাজার ঢং করে, ভেতরে সে একেবারে চালু জিনিস। রবিন মিসকে হেসে বাথরুমে চলে গেল। তানিও দম্বার পাত্রীটি নয়, সেও দেখতে চায় বেটা কতদূর যেতে পারে। রবিন বাথরুম থেকে বেরিয়ে দেখল ঘর অন্ধকার। টেবিলের পাশের প্রকাণ্ড জানালাটা খোলা। বাহিরের বৃষ্টি অলিক শব্দ আসছে, বাতাসের সাথে মিশে থেকে সেই শ্রাবণধারা ছিটেও আসছে জানালার পাশে দাঁড়িয়ে থাকা তেইশি কন্যার মুখে। অবিন্যস্ত চুলগুলো উড়ছে শীতল সমীকরণে। ল্যাম্পপোস্টের আবছা আলোয় তানিকে দেখল অনেকটা সময় রবিন। গাঢ় দৃষ্টি তার গিয়ে দাঁড়ালো ঠিক তানির পেছনে। সুঠাম রুক্ষ হাত পেছন থেকে ছুলো তার
লিটিল কোমর। তানি কাঁপল না, চমকালো না, মৃদু হেসে বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিল। রহস্য করে বলল, পুরুষ মানেই চরিত্রহীন। 5 দিন তো একবারও খোঁজ নেওয়া হয়নি। মরে গেছি না বেঁচে আছি তার খোঁজ নেয়নি, এখন এসেছে লাজ ভাঙাতে। বলেই চলে যেতে গেলে কবজি টেনে ধরল রবিন। রুক্ষ হাতের শক্ত সে বাঁধন। গাঢ় স্বরে বলল, তাহলে এখন কি লাজের সাথে রাগ আর অভিমানও ভাঙতে হবে? কেন? ক্যাপ্টেন সাহেবের সাহস ফুস। বলেই বিদ্রুপভাবে হাসল তানি, কিশোরী সুলভ হাসি। সে হাসি সলকালো দেয়াল জুড়ে। রবিন গাঢ় চোখে তার স্ত্রীকে দেখল। কোনো ভাবাবেগ লক্ষিত হলো না। বাঁধনটা একটু ঢিলে হলো বুঝি, কিন্তু ভুল তানির। রবিন হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে এলো তাকে। এবার দূরত্ব একেবারেই কম। উষ্ণ নিঃশ্বাস ছিটকে পড়ছে তানির মুখ জুড়ে। তানির হৃদয়ের সঞ্চালন আজ তীব্র। শির দ্বারা বেয়ে নেমে গেল শিহরণ। গাঢ় স্বরে বলল, আজ তাহলে সাহসটা দেখাই। যার অপবাদ 4 মাস আগে পেয়েছি, সে অপবাদ না হয় সত্যি করি, নয়তো বলবে ক্যাপ্টেন ইফতেখার সরকার ভীতু। তারপর দেখি কোনটা থাকে, লাজ, রাগ নাকি অভিমান। এত আত্মবিশ্বাস? বলছে পারবো না? লাজ তো নেই ক্যাপ্টেন সাহেব, তাহলে ভাঙাবে কি? আর রাগ সে কি এত সহজে ভাঙবে? নারীর রাগ এত ঠুনকো নয়। তানির কথাটা শেষ হওয়ার আগেই কোলে তুলে নিল রবিন। তার হৃৎস্পন্দনও কানে আসছে তানির। মুখখানা নামিয়ে নাকে নাক ঘষে বলল, তুমি তাহলে আমাকে চেনো বউ? চিনতে তো চাই, পারলাম কই। রবিন কি হাসলো অন্ধকারে বোঝা গেল না। সে তানিকে নিয়ে খাটে শোয়ালো খুব যত্নে। মুখের ওপর পড়ে থাকা চুলগুলো রুক্ষ আঙুলি দিয়ে সরিয়ে কানে গুজল। কি অদ্ভুত শিরশিরে অনুভূতি। তারপর উষ্ণ ঠোঁটের পরশ পেল কপালে তানি। পুরুষালী এই স্পর্শ নতুন তার জন্য। কেঁপে উঠল সারা শরীর, বুকখানা লাফাচ্ছে রীতিমতো। কণ্ঠ শুকিয়ে আসছে অজানা আবেশের তাড়নায়। রবিনের সেই ঠোঁটের বিস্ফোরণ হলো মুখ জুড়ে। ধীরে ধীরে নামল তা কণ্ঠাস্থিতে। খামছে ধরল তানি তার পুষ্ট বাহু। রবিনের ঠোঁটে হাসি ফুটল। ধীর স্বরে বলল, তাহলে আমার বউ লজ্জা পায়? তানির আখি বুঝে এলো অসহ্য শিহরণে। এটাই বুঝি স্বামীর সোহাগ, যা স্ত্রীকে পরাস্ত করতে যথেষ্ট। রাগ অভিমানগুলো গলল কি? তানির হৃদয় বিচলিত। এত অনুভূতির ভিড়ে সেই অনুভূতির টের পেল না। এই প্রথম নিয়ম ভঙ্গ হলো রবিনের। সূর্যের কিরণ তখন বড় জানালা দিয়ে গলে লুটোপুটি খাচ্ছে মেঝেতে। দূরের চড়ুই পাখির কিচিরমিচিরটা শোনা যাচ্ছে। আশেপাশে কি পাখির বাসা আছে? জানতে ইচ্ছে হলো না রবিনের। তন্দ্রালু চোখ জোড়া মেলল সে। মাথার ওপর পুরনো ফ্যান ঘুরছে। পাশে চাইতেই কোমল মুখখানা নজরে পড়ল। গুটিসুটি হয়ে তার বুকের কাছটায় নগ্ন মায়াবিনী ঘুমিয়ে আছে। রবিন গাঢ় নয়নে তাকিয়ে রইল তানির ঘুমন্ত মুখখানা দেখতে। চোখের নিচে কালি, তৈলাক্ত মুখ, অথচ মায়া মায়া একটা টান। রবিন মনে মনে আওড়ালো, কাজললতা। সরকার বাড়ির ছোট পুত্র রবিন সর্বদাই আত্মকেন্দ্রিক, কঠিন হৃদয়ের পুরুষ। পার্থিব জীবনের প্রতি আকর্ষণ তার বরাবরই কম। বন্ধুরা বলতো, নারীর খোঁজের চেয়ে সুখ কোথাও নেই। কথাটা তার কাছে ছিল সম্পূর্ণ ভুল। জীবনে যে প্রেম আসেনি তা নয়, স্কুল কলেজে এসেছে, কিন্তু সেই প্রেম ছিল ক্ষণস্থায়ী। পরিপূর্ণতা পাওয়া তো দূর, শুধু ভালো লেগেছে এই কথা অবধি সীমাবদ্ধ ছিল। ইঞ্জিনিয়ারিং শেষ করে আর্মিতে জয়েন। কঠিন নিয়মে আবদ্ধ জীবন। সেই জীবনে কাউকে সময় দেওয়ার সময় হয়নি। ফলে আকর্ষণ, প্রেম, বিয়ের প্রতি উদাসীনতা তৈরি হলো। বাবার উপর জেদ না হলে হয়তো বিয়ে করতো না সে। অথচ সে এখন বিবাহিত। স্ত্রীর দিকে তাকিয়ে আছে প্রবল আকর্ষণ, ঘর নিয়ে। নিজের এমন পরিবর্তনে নিজে অবাক। তানি চঞ্চলা তার জীবনে এসেছিল ঝড়ের মতো। জীবনের সবচেয়ে টালমাটাল সময়টিতে। তখন মন ছিল অস্থির। ঠিক সেই সময়ে এই চঞ্চলা সব অস্থিরতা সরিয়ে দুম করে ঢুকে পড়ল। সেদিনটা ছিল জীবনের নিকৃষ্ট দিন। ক্রোধ, রাগ সর্বোচ্চ পর্যায়ে চলে গেল এই এক সময়ের জন্য। সবার সামনে কি অপবাদ, সবার বিদ্রূপ নয়ন, ওয়েটারের বিব্রত বোধ সব রবিনকে অস্থির করে তুলেছিল মেয়েটাকে খুঁজে বের করতে, একটা কোষে থাপ্পড় মারার জন্য। কিন্তু মেয়েটি উধাও। কক্সবাজারের কোথাও পাওয়া গেল না তাকে। সে গায়েব। পাওয়া গেল ঘটকের কাছে ছবি রূপে।
রবিনের মাথায় দুর্দান্ত পরিকল্পনা, মেয়েটাকে তার বাসায় গিয়ে নাকানি চুবানি খাওয়াবে। কিন্তু যখন কাজললতা তার সামনে এলো, সব ভণ্ডুল হলো। নতুন পরিকল্পনা হলো এই চঞ্চলাকে খাঁচাবন্দি করবে, উড়ন্ত পাখির সব ডানা সেটে দিবে সে। কিন্তু তার নানাভাই হলো প্রতিপক্ষ, তিনি বিয়ে দিবেন না নাতনির আজকে। রবিনের জেদ, এই মাসেই বিয়ে করবে, ফলে আবার পরিকল্পনা ভণ্ডুল হলো। রবিন ভেবেছিল শোধ নেওয়া হবে না, আর দেখা হবে না এই চঞ্চলা কাজললতার সাথে। কিন্তু মানুষ তো জানে না সৃষ্টিকর্তা তাদের নিয়তিতে জোড়া লিখেছে। তাই তো সরফরাজ সাহেবের ফোন এলো 3টের দিকে। প্রতাপী মানুষটি বলল, তুমি কি আমার নাতনিকে বিয়ে করতে চাও? রবিন বুঝল সৃষ্টিকর্তা তার নিয়তিতে এই চঞ্চলাকেই রেখেছেন। হাসলো রবিন, দৃঢ়স্বরে বলল, এখনই বিয়ে করব আমি, আপনার সমস্যা হলে ফোন রাখতে পারেন। ব্যাস, বিয়ে হলো। মেয়েটাকে জব্দ করার জন্য 5 দিন যোগাযোগ করলো না রবিন। মেয়েটাকে শিক্ষা দিবে সে। এমনিতেও বিয়ে রবিনকে কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না বলে মনে হয়নি। এটা তো কেবল একটা সামাজিক নিয়ম। সে তার দৈনন্দিন কাজে লিপ্ত। মা বলল কয়েকবার তানির সাথে যোগাযোগ করতে। রবিন তাও অনড়, নির্লিপ্ত, নির্ভার। তার কাঠিন্যকে বুড়ো আঙুল দেখে আবারও মেয়েটি ঝড়ের মতো এসে সব তোলপাড় করে দিল। তার কৌতুকময় কথাবার্তা, খোঁচা দেওয়া সবকিছু অবাক করলো রবিনকে। সেই সাথে জন্মালো তীব্র কৌতূহল, এক অদ্ভুত টান। তাই তো যে রবিন নিয়মের দাস, সেই রবিন ওভার ডিউটি করে ঘুম বিসর্জন দিয়ে বাসে করে আসলো ঢাকায়। নিজের বাসায় না যেয়ে চলে এলো তার নববধূর লাশ ভাঙাতে। এখানে আসার পর অনেক দ্বিধা ছিল, কিন্তু মেয়েটির স্বভাব সে দ্বিধা কাটিয়ে দিল। এমন একটা ভাব যেন তাদের সম্পর্ক তো বছর বছরের। এই অলিক ঘোরে রবিন নিজেকে বাধা দিল না, কাছে গেল তানির। যখন প্রশ্রয় তানিরও ছিল, তখন লিপ্ত হলো তীব্র নেশায়। নববধূর শরীরের ভাঁজে যখন নিজেকে অর্পণ করছিল, তখন মনে হলো এই মেয়েটিকে কি করে অবহেলা করলো সে, কি করে দূরে রাখলো। এই টান, নেশা ঘোর কি কেবলই শারীরিক? জানা নেই, জানতেও চায় না। এটুকু জানে এই চঞ্চলা এখন তার জীবনে অতপ্রত অংশ। রবিনের ঠোঁটে উন্মোচিত হলো প্রাপ্তির হাসি। তীব্র চুম্বন আঁকলো ঘুমন্ত তানির কপালে। 29 বছরের ব্রহ্মচারী জীবনকে সমর্পণ করলো এক চঞ্চলার কাছে। তানির ঘুম ভাঙল দেরিতে। পুরাতন ঘড়ির ঢং ঢং মৃদু হলেও কানে আসছে। নিদ্রা কাটলেও তন্দ্রা কাটেনি। সারা গায়ে ব্যথা, মিষ্টি সুখময় ব্যথা। তানি পাশ ফিল না, রবিনহুড নেই। নিয়মে বাঁধা মানুষ তো আর তার মতো পড়ে ঘুমাবে না। তানি এবার নজর দিল আশেপাশের দিকে। ঘরটা কি পরিমাণ পরিপাটি। রবিনহুড গোছালো কি? সে কি তানির অবিন্যস্ত বাধাহীন বিহঙ্গিনা জীবনকে এভাবে গুছিয়ে ফেলবে? কাঁথাটা মুড়ি দিয়ে তানি বাথরুমে গেল। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখল। গত রাতের ঘোরময় মুহূর্তগুলো এখনও মাথায় চক্রবৃদ্ধি হারে প্রভাব ফেলছে। মানুষ জানলে বলবে তানি নিছক আত্মসম্মানহীন নারী। যে পুরুষ তার 5 দিন খোঁজ নেয়নি, তার কাছে নিজেকে উজাড় করে দিয়েছে। তানি তখন হাসবে আর বলবে, সে আমার সব স্পর্শ করেছে, শরীরের প্রতিটি অংশ ছুঁয়েছে, কিন্তু হৃদয় কি ছুঁয়েছে? পরাণে নেশা লাগাতে কি পেরেছে? শরীর তো নশ্বর, কিন্তু প্রেম তো নশ্বর নয়। ক্যাপ্টেন সাহেব আমাকে প্রেমে ফেলতে পারেনি। ভাবতেই মন বিষণ্ণ হয়ে গেল। মানুষ বুঝি এভাবেই প্রেমহীন সংসার করে, এভাবেই প্রেমহীন জীবন কাটায়। আচ্ছা, ক্যাপ্টেন যদি তাকে প্রেমে ফেলতে না পারে, তাহলে তাদের জীবনটা কেমন হবে? শুধু শরীরের গন্ধে কাটাতে পারবে কি? হঠাৎ দৃষ্টি গেল কণ্ঠ অস্থির নিচের গাঢ় লাল দাগে। ব্যাটা কামড়ে মাংস তুলে নিয়েছে। যখন তানি জিজ্ঞেস করলো, এটা কি? 4 মাস আগের শাস্তি। কথাটা ভাবতে হেসে উঠল। ভবিষ্যতের চিন্তা আজবাদ। আজ শুধু তার ক্যাপ্টেন সাহেবের চিন্তায় মশগুল হবে তানি। খাবার টেবিলে নীরু তাসফিয়াকে নজরে পড়ল। তাসফিয়া তড়িঘড়ি করে খাচ্ছে। তার আজকে কলেজ আছে। এখন মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী সে। এদিকে নীরু ভাবাবেগহীন। তার অফিস ছুটি না, সে ছুটিখানে নিয়েছে বোনের বিয়ে দেখিয়ে। তার অফিস যেতে ভালো লাগে না। অফিসে নীরু আপুর এক পাগলা প্রেমিক আছে, কিন্তু ব্যাটা নাকি গাধাদের সর্দার, তাই নীরু তাকে পাত্তা দেয় না। কিন্তু ঝামেলা, ব্যাটা নীরুর সিনিয়র অফিসার, তাই কিছু বলতেও পারে না। ব্যাটা একটা পাগল প্রেমিক, তাতে সন্দেহ নেই। একবার নীরুর জন্য 1000টা গোলাপ কুরিয়ার করে পাঠিয়েছে। নীরু তা দেখে অশ্রাব্য ভাষায় গালি দিল তাকে।
যদিও তা শুধু মনে মনে। ভাই বোনেরা মিলে সে গোলাপ লুকিয়েছিল তানির খাটের নিচে। নীরু বিদেশ যেতে চায়, তাই সে বিয়ে করে পিছুটান বানাতে চায় না। এদিকে তাসফিয়া বিয়ের জন্য এক পায়ে খাড়া, পারলে এক কাপড়ে বিয়ে করে ফেলে। কিন্তু নীরুর জন্য তার বিয়ে আটকে আছে। নীরুকে রেখে কি করে তাসফিয়ার বিয়ে দেবে সরফরাজ সাহেব? ছেলেদের মাঝে কোন্দল করতে চান না। নীরুর বিয়ের জন্য তিনি ছেলেদের লাইন দিয়েছেন, কিন্তু মেয়ে বিয়ে করবে না। সে বিদেশ যাবে। এদিকে বাড়ির বড় ছেলে আলহান যে বিদেশ গিয়েছে এখনও ফেরেনি, সেখানের এক ফিরাঙ্গি বিয়ে করে ঘাঁটি জমিয়েছে। অন্যদিকে তনিমের বিয়ে হয়েছে তার 2 বছর। স্বামী যে বিদেশ গেছে আসে না, ফলে বিদেশ শব্দটা বিষ সরফরাজ সাহেবের কাছে। তাই তিনি নীরুকে বিদেশ যেতে দিবেন না। নীরুও খবিশ বংশের মেয়ে, সেও ঘাড় বাঁকে বলছে বিয়ে করব না। এদিকে তাসফিয়ার বিয়েটাও হচ্ছে না। তবে এখন তাসফিয়া একটি পথ বেছেছে। তানির বিয়ে হয়ে গেছে, তার মানে এখানে বড় ছোট লাইন ভঙ্গ হয়েছে। তাসফিয়া তাই মাস্টার্সটা দ্রুত শেষ করতে চায়। তানি এসে পড়ল তাসফিয়ার পাশে। নীরু রুটি মুখে পুড়তে পুড়তে বলল, কী গো নতুন বউ, স্বামীর আদর পেলে নাকি? তানি মিটিমিটি হাসলো, লাজুক ভঙ্গিতে ঢং করে বলল, যা। এর মাঝে সর্বশান্ত বিধ্বস্ত রূপে আবির এসে ধপ করে বসল। তাকে দেখে মনে হলো তার থেকে কেউ তার জমানো টাকাগুলো সব ছিনতাই করে নিয়ে নিয়েছে। তারপর ইচ্ছে মতো প্যাদানি দিয়ে কলকবজা নাড়িয়ে দিয়েছে। তানি রুটি ছিঁড়তে ছিঁড়তে বলল, কি হয়েছে তোর? এমন খিস খেয়ে আসিস কেন? তোমার বর ওই রবিনহুড সকাল 6টায় আমার ঘরের দরজায় কড়া নেড়েছে। বিশাল দেহী প্রাণীকে দেখে আমার অন্তরাত্মা খাঁচা থেকে বের হতে হতে বেঁচেছে। আমি তো তখনই খিস খাইছি। তারপর ব্যাটা কিছুক্ষণ চোখ কুঁচকায় তাকায়েছিল। এরপর জিনের গলায় বলল, বাজারে যাব। তারপর তো মনে হলো মেজো চাচার জিনটা এই ব্যাটার ঘাড়ে উঠেছে। তারপর আর কি, আমাকে নিয়ে গেল বাজারে। উফ, কি মানুষ বাবা! ঘুরে ঘুরে 4 ঘন্টা ধরে বাজার করেছে। বাজারের দোকানদাররা ভয় কাঁপছিল। কেউ কেউ বুঝি বাথরুম করে প্যান্ট ভিজিয়ে দিয়েছে। আমি ভয় সব ব্যাগ নিজেই বহন করেছি। কত কত বাজার। আবার ঘাড়ে হাত রেখে বলে, কি শালক সাহেব, কষ্ট হচ্ছে? যখন আমার ঘাড়ে হাত রাখলো আমি তো ভাবলাম ঘাড় বুঝি খসে গেল। উফ, সকাল থেকে ওই দৈত্যের সাথে আমি ঘুরেছি। তানি আপু, আমি কি বেঁচে আছি বলো? আমার তো মনে হয় আমি বুঝি ভয়েই পরপারে চলে গেছি। এটা আমার আত্মা। তুমি এই ব্যাটার সাথে কি করে রাতে থাকলে? সে তো চোখ দিয়েই খুন করে লাশ হাপিস করে দিতে পারে। তানির হাসি পেল আবিরের করুণ অবস্থা দেখে, কিন্তু হাসলো না। এটা গর্হিত অন্যায় হবে, বরং তাল মিলিয়ে বলল, আমার ব্যাগ থেকে 200 টাকা নিয়ে নিস। এবার বল, আমার বর মহাশয়টি কোথায়? কোথায় আবার? ছাদে দাদাজানের সাথে ফুলে পানি দিচ্ছে। আমি রেহাই পেয়েছি এই ঢের। এখন থেকে ঘর থেকে আর বেরিয়ে হব না। এই ব্যাটা গেলেই রক্ষে। আনার সামনে চুল আশ্রাচ্ছে তানি। তার দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে আছে রবিন। মেয়েটি শাড়ি পরেছে, নীল শাড়ি। সেই শাড়িটা যেটা সেদিন পরেছিল যেদিন রবিন তাকে দেখতে এসেছিল। নীল অপরাজিতার মাঝে স্নিগ্ধ কাজললতা। শাড়ি সে পরতে পারে না, নীরুকে ডেকে পড়েছে। ছোট চোখ জোড়ায় কাজল দিয়েছে, হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়েছে। সাজের ঘটা দেখে মনে হচ্ছে দ্বিতীয় দফা পাত্রের সম্মুখে বসবে সে। চুলগুলো হাফ পাঞ্চ করেছে, আবার খুলে ফেলেছে। মেয়েটি আজ যে শ্যাম্পু করেছে, শ্যাম্পুর গন্ধ বাথরুম রুম সবখানে ভো ভো করছে। রবিন ছাদ থেকে আসার পর থেকে এই নমুনা দেখছে। নীরু তাকে দেখে হাসলো। বড় শালিকের সাথে কিভাবে কথা বলতে হয় জানা নেই রবিনের। সে রসিক বা মিশুক নয়, তাই শুধু হাসি বিনিময়টি করলো। নীরু চলে গেল। রবিন বউকে আবিষ্কার করলো আয়নার সামনে। এখনও এক বিন্দু নড়েনি। রবিন শানিত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, কিন্তু তানির কিছুই যায় আসে না তাতে। ধৈর্যশীল রবিনের ধৈর্যচ্যুতি হলো। চোখ ছোট ছোট করে শুধালো, এত সাজের ঘটা কেন হঠাৎ? কোথায় যাচ্ছে এখন? কলেজ যাচ্ছি, নির্বিকার চিত্তে বলল তানি, বলেই চুল ঝাড়া দিল। মোটেই ভালো করে মোছা হয়নি চুল, ফলে চুলের পানি ছিটকে পড়ল রবিনের গায়ের মুখে। ভিজে গেল তার মুখখানা। উদ্দেশ্য বিরক্ত হলো, কিন্তু রবিন সেদিকে পরোয়া না করে বলল, আজ যেতেই হবে কলেজে। আমি তোমার জন্য বেতন কেটে ছুটি নিয়ে এসেছি, আর তুমি আমাকে ফেলে কলেজে যাবে? রবিনের কথায় বিদ্রুপান্তক হাসল তানি। কৌতুক ভঙ্গিতে বলল, কৃপা করেছে ক্যাপ্টেন সাহেব আমার উপর এমন দয়া করার জন্য। আমি খুব খুশি হয়েছি।
খুশিতে নাচতে ইচ্ছে করছে, নাচবো? হা হা হা। 5 দিন খোঁজ না নিয়ে এখন জাহির করা হচ্ছে টাকা কেটে ছুটি নিয়ে এসেছে। রবিন চুপ করে থাকলো বেশ কিছুক্ষণ। তানি ব্যস্ত ভঙ্গিতে বলল, তোমার জন্য আমার একটা ইনকোর্স বাদ গেছে। আজ তো যাবই আমি। এক তীরে দুই পাখি শিকার। আমি কলেজ করব আর তুমি এখানে বসে শ্বশুরবাড়ির আদর খাও। বলে ব্যাগটা দিতে যাবে তখনই রবিন হাতটা ধরে হ্যাঁচকা টান দিল। তাল সামলাতে না পেরে একেবারে কোলে এসে পড়ল সে। সাথে সাথেই লাগলো পুরুষালী শরীরের গন্ধ। রবিনের চোখ তানির ঠিক চোখে। শাড়ির আঁচলটা নিয়ে মুখখানা গলা মুছল, অতপর গাঢ় স্বরে বলল, বউয়ের রাগ কি ভাঙেনি? এটা নারীরা ক্যাপ্টেন সাহেব। দিগজ জ্ঞানীরা যেখানে নাকানি চুপানি খায় সেখানে তুমি তো সামান্য ক্যাপ্টেন। চ্যালেঞ্জ করছো? করলাম। আমার তো 10টা পুরুষ নেই, আছে তো একটাই রবিন হুড। তাকে চ্যালেঞ্জ না করলে কাকে করব? রবিন ফিসেল হাসল, বৃদ্ধাঙ্গুলি দিয়ে লিপস্টিকটা মুছে দিল বেশ নিষ্ঠুরভাবে। তারপর তাকে নামিয়ে বসালো খাটে। উঠে দাঁড়ালো। শোনো তানি রানী, তোমার কোথাও যাওয়া হচ্ছে না বলে ঘর থেকে বেরিয়ে গেল। তানি অবাক হলো, লোকটা এমন কেন? ছুলো নিজের ঠোঁট। ইস, কি সুন্দর লাগছিল, সব ভণ্ডুল করে দিল। ঘর থেকে বের হতেই বুঝল ঘরের সেই সতর্কবাণীর মর্মার্থ। নানা ভাই বেশ গম্ভীর স্বরে বললেন, তানি আজ কলেজে যাবে না। নানা ভাই, না গেলে যে বিপদ। ইনকোর্স দেয়নি তো। তাতে কি, একদিনের জন্য বেচারা এসেছে, তুমি তাকে একা ফেলে ঢ্যাং ঢ্যাং করে কলেজে যাবে নাকি? এটা আমি তোমাকে শিক্ষা দিয়েছি। বেশ কড়া স্বরে সরফরাজ সাহেব ধমকালেন। তানি তাকালো পেছনের বেচারা মুখ রবিনের দিকে। লোকটা আসলে খ্যাকশিয়ালের বংশধর। কি বদমাশ, কি চতুরতার সাথে নানা ভাইকে হাত করলো ভাবা যায়। অসহ্য। অবশেষে তানির কলেজে যাওয়া হলো না। ঘরে এসে ব্যাগ ছুঁড়ে ফেলল। রবিন শীষ বাজাতে বাজাতে প্রবেশ করলো ঘরে। তানি কটমটে দৃষ্টিতে তাকালো তার দিকে। রবিন সে অগ্নিদৃষ্টি অগ্রাহ্য করে তার কোমরে টেনে ধরল হাত। চুলগুলো এক হাতে আঁচড়াতে আঁচড়াতে বলল, তানি রানী, তোমার বর্ণা কাঁচা খেলোয়াড় না। চিটার, তুমি চিটিং করেছ। পাক্কা ফাউল। লাল কার্ড দিলাম। এত রাগ? জানো কত কষ্টে সেজেছি? সব মাটি। এখন শাড়ি খুলে ফেলতে হবে। ধুর, কে বলেছে শাড়ি খুলতে হবে? বাইরে যাব তো আমরা। কোথায়? তোমার রাগ ভাঙাতে হবে না। ঘুষ দিচ্ছ? হুম, আমার বউটাকে একটু প্রশ্রয় দিচ্ছি। তানি অবাক চোখে তাকালো, বিদ্রুপ করে বলল, বিয়ের আগে বউ ভেগেছে বলে ভয় আছে বুঝি ক্যাপ্টেন সাহেব? যা তুমি ভাবো। এটা ঠিক যে আমি চাইবো না আমার বউ ভেগে যাক। চাকরির সিকিউরিটির ব্যাপার, কিন্তু তোমার ব্যাপার আলাদা। বলে কপালে প্রগাঢ় চুম্বন আঁকল। এই চুম্বনে কিছু ছিল যেন। কেঁপে উঠল তানি। না, লোকটা সাংঘাতিক। কিভাবে চুপি চুপি বিনা পরিশ্রমে তানির হৃদয়ে ঘেরা দেয়াল সে একেবারে ভেঙেছে। গলছে নারীর হৃদয়। নারীর হৃদয় কি এত সস্তা? একটু আদর, একটু প্রশ্রয় গলে যায়। শান্ত প্রবাহে বইছে নদী। ঢেউয়ের কোন বেগ শিথিল। সমীরণে প্রেম প্রেম গন্ধ, নিরিবিলি পরিবেশ। নদীর পাশের ঘাসের ওপর পা গুটিয়ে হাঁটুতে থুতনি ঠেকে বসে আছে তানি। মৃদু মন্দা বাতাসে খোলা চুলগুলো উড়ছে। সেই সাথে মিষ্টি একটা গন্ধ নাকে আসছে রবিনের। তার দৃষ্টি শান্ত সরোবরের পানে। নিশ্চুপ দুটো প্রাণ। দুপুরের খাবারের পর বিকেলের দিকে বেরিয়েছে রবিন তানিকে নিয়ে। উদ্দেশ্য বউয়ের রাগ ভাঙাবে। এর মাঝে অবশ্যই হীরা ফোন করেছিল, বলেছে তানিকে নিয়ে বাড়িতে আসতে। রবিন সাফ মানা করে দিয়েছে, বলেছে তার সন্ধ্যার সময় কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিতে হবে। তাই এখন একটু কোয়ালিটি সময় কাটাতে চায় তানির সাথে। এত ঠোটকাটা কেন এই পুরুষ? ইস, কি লজ্জা! কী ভাববে শাশুড়ি? তানি কটমট করে তাকে বলল, এটা কি ছিল? কি ছিল? মা কী ভাববে? শোনো, আমার মায়েরও বিয়ে হয়েছে। স্বামী স্ত্রীর কোয়ালিটি সময় প্রয়োজন মা জানে। তানি হাল ছেড়ে দিল। ঝগড়া করার জন্য পুরো জীবন বাকি। বেচারা চলে যাবে, তাই কড়া কথা শোনালো না তানি। আচ্ছা, সারা জীবনকে আদৌ ঝগড়া করতে পারবে? বিয়েটা সারা জীবন কি চলবে? কথাগুলো খুব ভাবায় তানিকে। তানি হাঁটুতে মাথা কাঁধ করে ঠেকিয়ে তাকালো পাশের পুরুষটার দিকে। বলতেই হবে তার বরের মাঝে কিছু তো আছে। পুরুষটি খুব নজর কাড়া। দেখলে দেখতেই মন চায়। সুন্দর মুখ বিরর, স্মার্ট, শুধু নাক বোঁচা। হেসে দিল তানি। রবিন তার দিকে তাকালো। নরম কোমল চাহনি। সে চাহনিতে যে কোনো নারীর হৃদস্পন্দন বাড়বে। শুধালো, হাসছো কেন? ভাবছি তুমি কি আবার নিখোঁজ হয়ে যাবে, আবার খোঁজ নিবে না। এটা ভাবার কারণ বলা যায় না।
পুরুষের কি ভরসা। রবিন হাসল, উত্তর দিল না। তানির হাতখানা শুধু নিজের হাতের ভেতরে নিল, আঙ্গুলে আঙ্গুল গলালো, তারপর বলল, খোপা করো তো। খোপা করে কি হবে? শুনেছি বউদের খোপায় ফুলের মালা গেঁথে দিলে তাদের রাগ গলে যায়। আর এমনিতেও ত্বক আর চুলে কাঠগোলাপ গজার প্রতিশ্রুতি ছিল। তাই এই গুণী তথ্য কোথা থেকে পেলে? এক কলিগ বলেছে। রবিনের ভনিতাহীন স্বীকারোক্তিতে শব্দ করে হাসল তানি। হাসতে হাসতে বলল, ক্যাপ্টেন সাহেব দেখি পরামর্শ করে ছক কেটে এসেছেন। তো আমি সামরিক বাহিনীর অফিসার, পরিকল্পনা ছাড়া যুদ্ধে নামবো নাকি? তা এসব কি করে হবে? আমাকে প্রেমে ফেলার চেষ্টা করছো নাকি? প্রেম সে তো কবিদের টুকে রাখা সব সস্তা ফর্মুলা। আমি শুধু তোমাকে অভ্যাস বানাতে চাই, নয়তো জীবন যে অনেক বড়, কাটাবো কী করে? তানি হাত ছাড়িয়ে নিল, উঠে দাঁড়ালো, গোসা করে বলল, শোনো ক্যাপ্টেন সাহেব, এইসব অভ্যাস হলো অজুহাত। প্রণয় নেশা ছাড়া সব কিছু বৃথা। যার পরাণে প্রণয় নেশা একবার লেগেছে তার কাছে পৃথিবীর সকল মায়া নেশা ব্যর্থ। শুধু ব্যর্থ নয়, একেবারে হাঁটু ভেঙে পরাজিত। যদি আমাকে প্রেম ফেলাতে পারো তবেই তুমি জিতেছ। তাহলে আমাকেও প্রণয় নেশার স্বাদ পাও, আমিও দেখি কেমন তোমার প্রণয় নেশা। পারবে তানি রানী, নাকি সব ফাঁকা আওয়াজ? তানি হাঁটতে শুরু করলো, বুড়ো আঙুল দেখিয়ে বলল, ঠেকা পড়েছে নাকি? বলে হাঁটতে শুরু করলো। রবিন পেছন পেছন ডাকলো, এই তানি, এই তানি। শুনতে পারছি না। রবিন উঠে দ্রুত পা চালালো, তারপর খপ করে ধরলো চঞ্চলার হাত, আঙুলের ফাঁকে আঙুল গলালো। তুমি আস্ত একটা চিজ, যে পুরুষ প্রেমের পাওয়া জানে না তাকে বলছো প্রেমে ফেলাতে। ইস, বোকা পুরুষ, তোমার পুরুষ। তানির গালজোড়া রক্ত জমল। ইস, কি সুন্দর কথাটা, তার পুরুষ, তার একান্ত পুরুষ। নীলাম্বরে গাঢ় কমলা রং ছড়িয়ে পড়েছে। বৃহদাকার সূর্যটা পশ্চিম আকাশে রক্তিম বর্ণ ধারণ করেছে। পাখিদের নিজের নীড়ে ফেরার পালা। আষাঢ়ের মেঘেরা শান্ত, হালকা সমীরণ। তানি দাঁড়িয়েছে অপেক্ষা রবিনের। রবিন আইসক্রিম কিনতে গিয়েছে, পুরুষটিকে আবদার করেছে আইসক্রিম খাবে। সে প্রথমে বাহানা দিয়েছে, বলল, খেও না, ঠান্ডা লাগবে, গত রাতে নাক টানছিলে। তানি মুখ ভেংসি দিয়ে বলল, না খাওয়ালে নাই। ফলে গাল ফুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে আইসক্রিম কিনতে গেল সে। তানি একা, পাশে বেশ কিছু ছেলে পেলে তার দিকে আর চোখে তাকাচ্ছে, আবার ফিসফিস করছে। এই অনুভূতি তানির নতুন, কারণ সে তো সুন্দরী নয়, 5 জনের মাঝে ফেলে দিলে চেনা যায় না। অথচ ছেলেগুলো কিভাবে যেন দেখছে, যা অস্বস্তিতে ফেলছে বারে বারে। ঠিক তখনই রবিন এলো, তাকে আড়াল করে দাঁড়ালো। অমনি ছেলেগুলো জটলা ছেড়ে হাঁটতে শুরু করলো। তানি বুঝলো না কি হলো। রবিন তখন মেঘস্বরে বলল, এত সাজবে না আর। ওমা, কেন? অহেতুক মানুষের বিনোদন হবে কেন? আমাকে কি সুন্দর লাগছে ক্যাপ্টেন সাহেব? তানি ভাবলো মানুষটি কিছু বলবে হয়তো, কিন্তু না, সে উত্তর দিল। হাতে আইসক্রিম ধরে বলল, খাও, বেরসিক। এত রস দিয়ে কী হবে? সেই তো বন্দুক চালাতেই হয়। তানি কথা বাড়ল না, আইসক্রিম খেতে লাগলো। সূর্য তখন অস্তগামী। একটু পরে গাঢ় আধার টুস করে নেমে পড়বে, আর ক্যাপ্টেন সাহেব চলে যাবে। আবার বিরাম চিহ্ন লাগবে এই প্রেমের। থাক না একটু সময় বিনা তর্কে ঝগড়ায়।